ফোনগুলো সবার সাইলেন্ট আছে তো? সাইলেন্ট করে দেবেন। নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। বিধানসভা ভোটের দামামা বেজে গেছে। আমরা কয়েকদিন আগেই দেখছিলাম যে বাংলার রাজনীতিতে মন বোঝা এই শব্দবন্ধটা খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছিল। ভোটারদের মন বুঝতে ভোটের ক্যারাভান নিয়ে আমরা বেরিয়ে পড়েছি কেন্দ্রে কেন্দ্রে। আজকে আমরা শুরু করছি বনগাঁ থেকে। বনগাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র এবং সেই বনগাঁয় আমরা আজকে যেদিন ভোটের ক্যারাভান নিয়ে এসেছি, আমাদের ভোটের ক্যারাভান শুরু হচ্ছে এমন একটা দিনে 21শে ফেব্রুয়ারি, যে 21শে ফেব্রুয়ারি আমরা শ্রদ্ধাবনত হই আমাদের মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের উদ্দেশ্যে। আর এবারের 21শে ফেব্রুয়ারি আলাদা। এই বনগাঁ থেকে অদূরেই আমরা জানি ভারত বাংলাদেশ সীমান্ত, এবং সীমান্তের ওপারে গত 1.5 বছরের পরিস্থিতি পেরিয়ে এবারের 21শে ফেব্রুয়ারি আসার আলো জুগিয়েছে। তাই এবারের 21শে ফেব্রুয়ারি আলাদা। এবং একই সঙ্গে আমরা যদি দেখি গত বেশ কয়েক মাস ধরে বাংলা ভাষা, বাঙালি অস্মিতা, এই সমস্ত বিষয়গুলো আমাদের রাজ্য রাজনীতির চর্চার অথবা তরজার কেন্দ্রবিন্দুতেও চলে এসেছে। কারণ যখন বিভিন্ন রাজ্য থেকে অভিযোগ উঠেছে যে বিভিন্ন ভিন রাজ্য, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্য, সেখানে বাংলা ভাষায় কথা বলার কোট আনকোট অপরাধে বাঙালিরা তারা হেনস্থার শিকার হচ্ছেন। এই রাজ্যের শাসক দল এই ইস্যুতে সুর চড়িয়েছে, যদিও বিজেপির বক্তব্য যে না, এটা গোটাটাই অপপ্রচার। এই সমস্তই এবারের যে বিধানসভা ভোট তাতে অন্যতম ইস্যু হতে চলেছে। আর সেই রকম একটা সময় দাঁড়িয়ে আমরা আজকে বনগাঁ দিয়ে শুরু করছি আমাদের ভোটের ক্যারাভান। সেই বনগাঁ, যে বনগাঁয় মতুয়া ভোট সেটা একটা গুরুত্বপূর্ণ ডিসাইসিভ ফ্যাক্টর। আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রসেনজিৎ ঘোষ, রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে মহিবুল সিদ্দিকী, রয়েছেন বিজেপির পক্ষ থেকে সঞ্জীব চৌধুরী, এবং সিপিআইএম এর পক্ষ থেকে সুমিত কর, এবং রয়েছেন সব দলের সমর্থকরা যারা খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত উৎসাহিত। সামনেই ভোট, তাদের যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। ভোটের দিন ঘোষণার অপেক্ষা, কারা প্রার্থী হবেন সেই প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার অপেক্ষা। আমি প্রথমে শুরু করি সঞ্জীব বাবু আপনাকে দিয়েই, কারণ আমরা যদি দেখি যে 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেখানে এই বনগাঁ এবং তার সংলগ্ন যে বিধানসভা কেন্দ্রগুলো, সেখানে বিজেপির আধিপত্য ছিল স্বরূপনগর বাদ দিলে। কিন্তু এই 5 বছরে পরিস্থিতি কতটা বদলেছে, বিশেষ করে যখন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ইস্যু এসআইআর, এবং এই এসআইআর চলাকালীন মতুয়াদের কি হবে, তারা ভোট দিতে পারবেন কিনা, এই প্রশ্নটা প্রবলভাবে সামনে চলে এসেছে। সকলকে নমস্কার। মাতৃভাষা দিবস আজকে, তার সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। দেখুন দিদি, মৌপাদি আপনি যে কথাটা বলেছেন যে মতুয়া অধ্যুষিত এলাকায় মতুয়ারা ভোট দিতে পারবে কিনা, সেটা নিয়ে একটা সংশয়, এই আশঙ্কা করছেন। দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী প্রতিক্ষণ সর্বক্ষণ সবসময় এসে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে হোক বা জনসভার মাধ্যমে হোক, তিনি এসে এখানে আশ্বস্ত করে গেছেন। বনগাঁর মতো জায়গায় যেখানে প্রধানমন্ত্রী এসেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, বারবার করে বলে যাচ্ছেন যে মতুয়াদের ভোট নিয়ে কোনো সমস্যা নেই, তারা ভোট দিতে পারবে, মতুয়াদের কোনো প্রবলেম হবে না, এখানে তারা সুন্দরভাবে ভোট দিতে পারবে এবং ভোটাধিকার থেকে কেউ কাউকে বঞ্চিত করবে না। সিএ আপনারা সবাই জানেন যে সিএ আবেদন করতে হবে। সিএ আবেদন করতে পারলে সিএতে এমন একটা আইন, যেখানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটাকে আমরা বলি। না, আমার তো এখানে প্রশ্ন সঞ্জীব বাবু, আমার শুধু না, অনেক মানুষেরই প্রশ্ন যে আপনাদের শান্তনু ঠাকুর যখন যে নাগরিকদের ভোটে নির্বাচিত হয়ে সাংসদ হন, সেই নাগরিকরা তাদেরই কেন সিএতে অ্যাপ্লাই করে তাদের নাগরিকত্ব চাইতে হবে? দেখুন, তারা যদি তাদের নাগরিকত্ব নিয়ে যদি কোনো স্লোগান না, প্লিজ কোনো স্লোগান না, কোনো পক্ষের কোনো স্লোগান না, আলোচনাটা পার্টিসিপেট করবেন, আলোচনাটা হতে দিন, কোনো স্লোগান না। প্রশ্ন হচ্ছে যে যদি তাদের নাগরিকত্ব নিয়ে বিন্দুমাত্র সংশয়ের জায়গা থাকে, তাহলে তো শান্তনু ঠাকুরের সাংসদ পদই খারিজ হয়ে যাওয়ার কথা।
কে বললো ম্যাডাম আপনাদেরকে যে আমি বুঝতে পারছি না যে আপনারা যে এই প্রোপাগান্ডা আপনাদের মাধ্যমে এবং বিরোধী মানে সরি আমাদের বিরোধী দল টিএমসি যারা প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে যে মতুয়ারা ভোট দিতে পারবে না, কোথায় লেখা আছে ভোট দিতে পারবে না? বারবার তো আশ্বস্ত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী আশ্বস্ত করছেন কোনো উইদাউট ডিক্লারেশন তারা শুধু বলবে যে আমরা অত্যাচারিত ওপার বাংলা থেকে আমরা অত্যাচারিত যে পাঁচ ধর্মের মানুষ হিন্দু জৈন শিখ পারসিক তারা আসবেন এখানে বলবেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে, এমন কোথাও তো লেখা নেই। সিএ তো আবেদন করতে হবে। আজকে আপনার দেশে আপনি আপনার ঘরের সন্তানকে যখন 5 টাকা বা 10 টাকা দিয়ে স্কুলে পাঠাবেন তখন আপনার দেশের আপনার সন্তান তখন স্কুলে গিয়ে সেটা খাওয়ার পরে বাড়িতে এসে আপনি জিজ্ঞাসা করতে পারবেন না যে বাবা 5 টাকাটা কোথায় কিভাবে কোন খাতে খরচ করেছিস? তো আমার দেশের জনসংখ্যা আমাকে হিসাব রাখতে হবে না? তো আমাকে সেই হিসাবটা তো আপনি চাইতেই পারেন। তো এখানে ভোটের তো কোনো ব্যাপার নেই, ভোট এখানে কেন দিতে পারবে না? ভোট তো এখানে দিতেই পারবে। কোথাও লেখা নেই যেখানে ভোট দিতে পারবে না, কোনো এখানে স্লোগান না। কোথাও লেখা নেই। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা করা হয়েছে সেটা তারা আবেদন করুক, তারা নাগরিকত্ব পান। ইতিমধ্যে বহু নাগরিকত্ব কার্ড তারা পেয়ে গেছে, আবেদন করেছে, নাগরিকত্ব তারা পেয়ে গেছে। আমি এখানেই আসি একটু প্রসেনজিৎ বাবুর কাছে। প্রসেনজিৎ বাবু, প্রশ্ন হচ্ছে যেটা সঞ্জীব বাবু বললেন যে আপনারা এমন একটা প্রচার করছেন, ওনাদের কথা মতো একটা প্রোপাগান্ডা করছেন যে মতুয়ারা ভোট দিতে পারবেন না, মতুয়ারা ভোট দিতে পারবেন না। এরকম ভাবে আপনারা কি আসলে মতুয়া সম্প্রদায়ের মধ্যে আপনাদের যে সমর্থনের ক্ষয় হয়েছে সেটা রিকভার করতে চাইছেন? আমি প্রথমেই আপনাদের এই আমি চ্যানেলে শুধু একবার বলে দিই একটা বিষয়, সেটা হচ্ছে আমার হাতে দুটো কার্ড আছে। আমি আশা করবো এই দুটো কার্ডের কোনোটা ইউজ করতে হবে না। বাঙালি মানে তো ফুটবল, বাঙালির রক্তে ফুটবল। তো একটা ইয়েলো কার্ড, যদি দেখা যায় যে গেস্টদের মধ্যে কেউ আর কাউকে বলতে খুব বাধা দিচ্ছেন, প্রথমে একটু সতর্ক করা হবে। আর আমি শিওর, আমি চাইও না বনগা তো রেড সুন্দর কার্ডটা আমি জায়গা, ব্যবহার করতে চাইও না। তো দুটো কার্ড আমি এখানে রেখে দিলাম। সকলের মধ্যে রাজনৈতিক সৌজন্যতা আছে। বনগা খারাপ জায়গা না, না বনগা না না, একটা অবশ্যই না, ঐতিহ্যপূর্ণ জায়গা। অবশ্যই না। বনগা আমার খুব ফেভারিট জায়গা। প্লিজ বলুন প্রসেনজিৎ বাবু। প্রথমেই আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আজকে 21শে ফেব্রুয়ারি অত্যন্ত আবেগপ্রবণ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষাকে মাতৃভাষা প্রতিষ্ঠিত করবার জন্য যে শহীদরা তারা আত্মবলিদানের মধ্যে দিয়ে আজকের দিনটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে। আমি প্রথমেই সেই শহীদদের এবং বাংলাভাষী মানুষদেরকে আমি শ্রদ্ধা জানাই। দ্বিতীয় কথা যেটা আমি বলি সেটা আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে বন্ধু বললেন যে সিএতে আবেদন করলেই তাদের ভোটাধিকার থাকবে, আমি বলবো যে উনি সেই গ্যারান্টিটা দিন যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আবেদন করলেই যে তাদের ভোটাধিকার থাকবে এবং ভোট দিতে পারবে, এই গ্যারান্টিটা তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বা তাদের প্রধানমন্ত্রী দিক। ইতিমধ্যে বহু না, মানুষ বলতে দিন, আগে বলতে দিন, তো এক এক করে প্লিজ, কোনো ইন্টারাপশন না। আমি বলি যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটা যে প্রথমে এনআরসি, তারপরে সিএ, এখন এসআইআর এর নাম করে যে প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়াটা অত্যন্ত দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। 2022 সালকে যদি ভিত্তি বৎসর ধরে এসআইআর হচ্ছে, 2022-এ লাস্ট একটা ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল, এসআইআরটা হয়নি, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা হয়নি, ইন্টেন্সিভ রিভিশনটা হয়েছিল। সেখানে 3 বছর ধরে সেই ইন্টেন্সিভ রিভিশনটা হয়েছিল। 2022, 2023 এবং 2024-এ ফাইনাল ভোটার লিস্ট পাবলিশড হয়েছিল। এক্ষেত্রে আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গে নভেম্বর থেকে এসআইআরটা চালু হলো, যেখানে দোরগোড়ায় নির্বাচন, বিধানসভা নির্বাচন, এবং এসআইআর এর নাম করে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে এবং নাম কাটা চক্রান্ত হচ্ছে। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী একবার এনআরসির নাম করে, একবার সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নাম করে এবং এসআইআর এর নাম করে যেভাবে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু, মতুয়া, নমশূদ্র, রাজবংশী যারা আছেন, যারা ওপার থেকে বিতাড়িত হয়ে এপার বাংলায় এসেছেন, তাদের কাছে যে ডকুমেন্টস চাওয়া হচ্ছে এই এসআইআর-এ, সেই ডকুমেন্টস প্রডিউস করার মতন, সাবমিট করার মতন তাদের নির্দিষ্টভাবে নেই। সুতরাং এই যে কথাটা যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আবেদন করলেই তাদের ভোটাধিকার থাকবে, এটা ভারতীয় জনতা পার্টির আরেকটা নতুন করে জুমলা, এটা নতুন করে আরেকটা জুমলা। এই জুমলায় মানুষকে আবার বিভ্রান্ত করা হচ্ছে, মিথ্যা আমাকে একটা প্রতিশ্রুতি কথা দেওয়া বলুন হচ্ছে। প্রসেনজিৎ বাবু, আমার যেটা প্রশ্ন, যে আমরা তো দেখেছি যে বিগত কয়েক বছরে, বিশেষ করে আপনাদের জমানায়, আমরা ঠাকুর বাড়ির একদম প্রাঙ্গণে আমরা রাজনীতি প্রবেশ করতে দেখেছি। আমরা দেখেছি যে বড়মার আস্থা আপনারা পেয়েছিলেন।
কিন্তু সেই ঠাকুরবাড়িতে আমরা পরবর্তীকালে একদম রাজনৈতিক বিভাজন দেখেছি, আমরা সেখানে রীতিমতো কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী তাদের উপস্থিতি দেখেছি, আমরা সেখানে বেশ কিছু অনভিপ্রেত ঘটনা দেখেছি, এবং আমরা দেখেছি মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশ তারা গত কয়েকটি নির্বাচনে আপনাদের থেকে মুখ ফিরিয়েছেন, যেটা ডেফিনেটলি বিজেপির ফেভারে গেছে। সেটা কি ফিরিয়ে আনতে পারবেন? না দেখুন, প্রথম কথা বলি যে মতুয়া ধর্ম আমরা শ্রদ্ধা করি এবং সম্মান জানাই, এবং বড়মা বীণাপাণি দেবীকে যিনি সারা বিশ্বে একটা সম্মানিত হয়েছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটা করে দিয়েছেন। এবং মতুয়া বাড়ির যে পীঠস্থান ঠাকুরনগর, সেই ঠাকুরনগরের প্রকৃত উন্নয়ন বা প্রকৃত ডেভেলপমেন্ট যদি কেউ করে থাকেন, ঠাকুরনগর স্টেশন থেকে, কামনা সাগর থেকে, মতুয়া উন্নয়ন পর্ষদ থেকে, ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদের নামে ইউনিভার্সিটির থেকে, সমস্ত কিছু যা উন্নয়ন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বলেই শুধুমাত্র বনগাঁ বা রানাঘাট দিয়ে বিচার করলে হবে না, সারা পশ্চিমবাংলায় আপনার বর্ধমান বলুন, দুর্গাপুর বলুন, কোচবিহার বলুন, উত্তরবঙ্গ থেকে শুরু করে এবং দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় মতুয়ারা সম্প্রসারিত রয়েছে, মতুয়া ধর্মের মানুষেরা রয়েছে। শুধুমাত্র বনগাঁ বা রানাঘাটে হয়তো সেখানে গত লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থীরা পরাজিত হয়েছেন, কিন্তু বাকি মতুয়া অধ্যুষিত এলাকাগুলোতে কিন্তু আমাদের প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এতে প্রমাণ হয় যে মতুয়ারা তৃণমূলের সঙ্গেই আছেন। আমি একটু সুমিত বাবুর কাছে আসি। সুমিত বাবু, আমরা তো দেখেছি যে 2006 পর্যন্ত যদি দেখি, তখন এই বনগাঁর যে রাজনৈতিক প্রেক্ষাপটটা সেটা অ্যাবসলিউটলি ডিফারেন্ট ছিল, কিন্তু তারপর আস্তে আস্তে বনগাঁয় বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া, সেটার কারণ কি বলে আপনি মনে করেন, এবং সেটা পারবেন রিকভার করতে পারবেন? না, প্রথমে ভাষা শহীদ আন্দোলনের প্রয়াতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকটি কথা যে প্রসঙ্গে উঠলো সেটা বলছি। এটা ঠিকই যে ওপার বাংলা থেকে যারা ছিন্নমূল হয়ে এসেছিলেন তাদের পাশে ছিলেন বামপন্থীরা, মানে নিশ্চিতভাবে তারা বামপন্থীদের পাশে ছিলেন, দীর্ঘদিন ধরেই তারা বামপন্থীদেরকেই ভোট দিয়েছেন, এ ব্যাপারে বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু পরবর্তীকালে এই রাজ্যে ধর্মীয় বিভাজনের যে রাজনীতি যে পর্যায়ে পৌঁছিয়েছে, স্বাভাবিকভাবেই ছিন্নমূল মানুষ যারা ওপার বাংলা থেকে এসছেন তাদের মধ্যে একটা সংখ্যালঘু বিদ্বেষ কাজ করছে। সেই বিদ্বেষ থেকে তারা মনে করছে যে একটা হিন্দু রাষ্ট্র তৈরি হলে বা একটা হিন্দুদের রাজনৈতিক দল এখানে প্রতিষ্ঠা পেলে তারা কিছুটা শান্তি পাবে। এটা কি অতি সরলীকরণ হয়ে যাচ্ছে না? সত্যি কি এরকম ভাবে জেনারেলাইজ করা যায় যে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা হিন্দু রাষ্ট্র চাইছেন, তাহলে তো তারা সবাই ঢেলে বিজেপিকেই ভোট দিতেন? না, প্রায় উদ্বাস্তু অধ্যুষিত আমরা তো যদি এলাকায় বাগদা উপনির্বাচন দেখি, সেখানে মধুপর্ণা ঠাকুর তিনি জয়ী হয়েছেন। না, আমি উপনির্বাচনের রেজাল্টটাকে সেভাবে আমি ধরছি না, কারণ উপনির্বাচনের রেজাল্টটা সাধারণত শাসক দলের অনুকূলে যায় বিভিন্ন কারণে। কিন্তু যদি আপনি এই বিধানসভা নির্বাচনের রেজাল্টটাকে ভালো করে নিশ্চিতভাবে আপনি জানেন, তাহলে দেখবেন যে বিজেপি যে যে এলাকায় জিতেছে সেই জায়গাগুলো কিন্তু বর্ডার অধ্যুষিত, বর্ডারের বরাবর। সেখান থেকে এটা বোঝা যায় যে একটা ধর্মীয় বিভাজন ওপার বাংলার উদ্বাস্তু মানুষের মধ্যে একটা ধর্মীয় বিদ্বেষ, কিছু সবার বলছি না, একটা অংশের মানুষের মধ্যে এটা কাজ করেছে। আর আমি মহিবুল বাবুর কাছে আসি। মহিবুল বাবু, আমরা দেখেছি যে মতুয়া সম্প্রদায়ের কিছু মানুষ সম্প্রতি বিহারে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন এবং তাকে আহ্বান জানিয়েছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন যে তিনি যেন আসেন ঠাকুরনগরে। অর্থাৎ সেরকম একটা আবেদনও তাদের তরফ থেকে ছিল। কিন্তু কংগ্রেসের কতটা গ্রহণযোগ্যতা রয়েছে বনগাঁর মানুষের কাছে, মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে? এবং সত্যি তো রাহুল গান্ধী তো এলেন না। আজকে ভাষা দিবস, মাতৃভাষা দিবস, সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি দু একটা কথা বলছি। আসলে যদি ওপার বাংলা থেকে আসা যে সমস্ত বিতাড়িত মানুষ তাদেরকে যদি কেউ দেখে থাকে, একদম জন্ম থেকে তাদের যদি কেউ দেখে থাকে, সেটা হলো কংগ্রেস। কারণ তিনি যখন এসেছিলেন, যারা ওপার থেকে এসেছিলেন এপাশে, ইন্দিরা গান্ধীর নেতৃত্বে বহু যারা উদ্বাস্তু যারা এদেশে চলে এসেছিলেন তাদেরকে খাদ্য সরবরাহ, তাদেরকে থাকবার জায়গা দেওয়া, তাদের জন্য বিভিন্ন রিফিউজি ক্যাম্প তৈরি করা, বহু জায়গাতে এখন আছে। আমাদের দীনবন্ধুনগর ক্যাম্প, কারবালা ক্যাম্প, নেহরু নগর ক্যাম্প, এরকম ভারতবর্ষে খুললে প্রচুর ক্যাম্প পাওয়া যাবে, যে ক্যাম্পগুলো
একমাত্র তৎকালীন কংগ্রেসের নেতৃত্ব ইন্দিরা গান্ধীর জন্যই হয়েছিল, তাছাড়া সম্ভব নয়। আজকে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে ভুল বুঝাচ্ছে, তাদেরকে ভুলজি দিয়ে তাদের বিপথে নিয়ে যাচ্ছে। আসলে কংগ্রেস চেয়েছিল সর্বধর্ম সমন্বয়ের মানুষদেরকে নিয়ে একটা সুন্দর দেশ গড়ে তুলতে, বা সেই দিকে এগোচ্ছিল। এবং যারা বিতাড়িত মানুষ, তারা কংগ্রেস তাদেরকে মানুষ ভেবেছিল। তারা কোন দেশ থেকে এলো, কোন জাতের এলো তা নয়, কংগ্রেস ভেবেছিল মানুষ বিপন্ন হয়েছে, তাই কংগ্রেস তাদেরকে জায়গা দিয়ে ভারতবর্ষের মাটিতে জায়গা দিয়েছিল। অন্যান্য দলগুলো তাদের নিজেদের আখের গোছাবার জন্য কাকে তাড়াতে হবে, কতগুলো ভোট আমরা ভোটার লিস্ট থেকে নাম বাদ দিলে জিতে যাব, তার অঙ্ক করছেন। আর কেউ কেউ রাজনৈতিক সুদসুড়ি দিয়ে বিভিন্ন ধরনের মন্দির মসজিদ গির্জা নিয়ে মেতে উঠেছে, মানুষ নিয়ে কেউ মেতে উঠেনি। তাই যারা রাজনীতি করছেন, নোংরা রাজনীতি করছেন, তাদের কাছে আমার জাতীয় কংগ্রেসের থেকে আবেদন, যারা গিয়েছিল রাজীব গান্ধী রাহুল গান্ধীর কাছে, তারা নিশ্চয় আশাবাদী এই কংগ্রেসটা। কারণ রাহুল গান্ধী কংগ্রেসের ইন্দিরা গান্ধীর উত্তরসূরি, এবং তারা ভরসা পেয়েছিল মনের কোনে কোনে জেগেছিল সাড়া যে দিলেন না ওখানে কেন? যেতে রাহুল পারলে। গান্ধী সাড়া দিলেন না কেন? হ্যাঁ, সাড়া তাদের দিলেন না, আবেদনে সাড়া দিলেন না কেন? সাড়া দিলেন না সেটা নয়, কিন্তু কংগ্রেসে যে আমরা যারা লোকালি আছে, আমরা কিন্তু ঠাকুরনগরে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু তারা তো লোকাল কারো কাছে যাননি, মানে ডেফিনেটলি তারা রাহুল গান্ধীর কাছে গেছিলেন, নিশ্চয়ই একটা এক্সপেকটেশন নিয়ে গেছিলেন। অবশ্যই তা আমাদের সঙ্গে নিশ্চয় আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব যদি আমাদেরকে সাড়া না দেন, তাহলে সেইভাবে আমাদের এখান থেকে লোকাল কেউ যোগাযোগ করছে না বা তাদের প্রোগ্রামে যাচ্ছে না। আপনারা জানেন এখানে অনশন মঞ্চ তৈরি হয়েছিল ঠাকুরনগরে, সেখানে কংগ্রেস একটা বৃহত্তর ভূমিকা নিয়েছে, বড় ভূমিকা নিয়েছে। সেখানে কয়েকজন গোশাল পাগল হসপিটালে ভর্তি হয়েছিল, সেখানে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তাদের পরিষেবা দেওয়া, তাদের পাশে থাকা, নিশ্চয় আমাদের ঊর্ধ্বতম নেতৃত্বের সাই ছিল, তাই আমরা দিয়েছিলাম। আমি আসবো পাশে আপনার নেই কাছে। থাকলে বললে হবে না, আমি- আমরা পাশে আছি। আমি নির্দিষ্টভাবে সঞ্জীব বাবু এবং প্রসেনজিৎ বাবুর কাছে এই প্রশ্নটা নিয়ে যাব। প্রথমে সঞ্জীব বাবুর কাছে, যে আজকে রাজনৈতিক প্রেক্ষাপট যাই হোক, ঠাকুর বাড়ির যে গুরুত্ব, যে মাহাত্ম্য, সেখানে রাজনীতির তরজার প্রবেশ করানো, সেখানে যেটা আমি আগেও বললাম যে সেখানে অনভিপ্রেত ঘটনা, সেখানে রীতিমতো ঠেলাঠেলি ধস্তাধস্তি, সেখানে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীর উপস্থিতি, পুলিশ কাছারি, সমস্ত কিছু, এটার দায় কি আপনাদের দুজনের উপর বর্তায় না, দুই দলের উপর? ম্যাডাম আমাকে বলতে দিতে হবে। হ্যাঁ, আপনি বলবো। বলতেই তো অনেকগুলো দিচ্ছি। প্রশ্ন আছে, বলতে দিতে হবে। বিষয়টা হচ্ছে ঠাকুর বাড়ি নিয়ে কথা উঠেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওখানকার নাকি অনেক উন্নতি করেছেন, অনেক উন্নয়ন করেছেন, ভালো কথা। তার সঙ্গে সঙ্গে তার আমাদের আরাধ্য দেবতা যিনি আছেন হরিচাঁদ ঠাকুরকে, গুরুচাঁদ ঠাকুরকে তিনি কি বলে আখ্যা দিয়েছিলেন? প্রিন্ট মিডিয়ার মাধ্যমে দেখেছি, আমরা সবাই এখানে জানি কি বলেছিলেন। উনি বলেছিলেন রঘুচাঁদ গরুচাঁদ। একবারের জন্য ক্ষমা চেয়েছেন? একবারের জন্য কি ক্ষমা চেয়েছেন? তিনি তো আরাধ্য দেবতা, একবারের জন্য কিন্তু ক্ষমা চাইনি। ভগবানের কাছে আমরা হাত জোর করি, মাথা নত করি, ক্ষমা চাই, চাইতেই পারি, অসুবিধা কি আছে? উত্তর নেই তাই প্রসেনজিৎ না বাবু? ম্যাডাম? আচ্ছা, আর একটা ম্যাডাম, আর আপনার এই একটা বিষয়। বক্তব্যের উত্তর নিয়ে এক এক করে, এই বক্তব্যের উত্তর নিয়ে তারপর আসবো। প্রসেনজিৎ বাবু, না ওখান থেকে কোনো ম্যাডাম কথা আর না, একটা কথা বলবো ম্যাডাম। ওখান থেকে কথা না, ম্যাডাম আর একটা প্রশ্ন বলি ম্যাডাম, মারামারি বিষয়টা এক এক বলি। করে যেটা- আপনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটা করে প্রশ্ন, একটা করে উত্তর, প্লিজ। প্রসেনজিৎ বাবু, যেটা বক্তব্য, এক সেকেন্ড, সঞ্জীব বাবুদের, যে মুখ্যমন্ত্রী কি ক্ষমা চেয়েছেন? ভাই ওখান থেকে কোনো 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 কথা হবে না। এই যে নীল জামা পরা দাদা, প্লিজ, আপনাকে আমি শান্ত করতে বলেছি, আপনাকে শান্ত হতে বলেছি। ওখান থেকে কোনো উস্কানি চলবে না, কোনো পার্টির কোনো উস্কানি চলবে না ভাই। দেখুন, এ ভাই একদম না। আমি প্রথমেই বলি যে একটা জনসভায় হয়তো ভুলবশত কিছু একটা কথা বেরিয়ে গেছেন, সেটা মতুয়ারা সেইভাবে নেননি। মতুয়ারা সেটা ক্ষমা ঘৃণা চোখেই নিয়েছেন, এবং এটা আমি আমার বন্ধু বিজেপি দলের যিনি প্রতিনিধি আছেন তাকে বলবো যে তিনি অস্বীকার করুন যে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের জন্য যে উন্নয়নগুলো করেছেন। আজকে শান্তনু ঠাকুর তিনি সাংসদ, 2019-এ নির্বাচিত হলেন, 2024-এ নির্বাচিত হলেন। সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঠাকুরনগরে আসলেন। কেন মতুয়াদের জন্য ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বা শান্তনু ঠাকুর একটা টাকার উন্নয়নের প্রকল্প আনলো না? উত্তর নেই, সেইটা উত্তর নেই, আগে সঞ্জীব ভারতীয় বাবু। জনতা পার্টি সেই বন্ধুরা সঞ্জীব বলুন। বাবু, না ওখান থেকে কোনো কথা না। ম্যাডাম বলি, আমার বন্ধু আর বলেছেন ভালো কথা। উন্নয়ন তো
উন্নয়নের কথা যদি আসে, তাহলে আপনি দেখুন যে সেন্ট্রাল মিনিস্টার যিনি যে ইস্যুটা নিয়ে মূলত করেছিলেন, যে নাগরিকত্ব যে বিষয়টা নিয়ে, সেটা নিয়ে তো বারবার উনি প্রিন্ট মিডিয়াতে মতুয়াদের জন্য যে নাগরিকত্ব, নিঃস্বার্থ নাগরিকত্ব দেবে বারবার বলছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে। সঞ্জীব বাবু, ম্যাডাম, 100 স্বরাষ্ট্রমন্ত্রী টাকায় বলছে। 100 টাকায় ফর্ম বিলি হয়েছে, এটাও তো ঘটনা। ম্যাডাম, এটা 100 টাকায় ফর্ম বিলি হয়েছে, এটাও তো ঘটনা। ম্যাডাম ম্যাডাম আমি বলছি ম্যাডাম, সরকারিভাবে এরকম কোনো ঘোষণা নেই ম্যাডাম, কিন্তু কেউ যদি অসাধু মানুষ যদি কখনো কিছু করে থাকে, সে দায়ভার তো শান্তনু ঠাকুর নেবে না, সেই ভার তো কেন্দ্র সরকার নেবে না, সে দায়িত্ব। কেউ যদি তার মতো করে থাকে, আজকে আপনি প্রশাসনিক জায়গায় আছেন, আমি ধরুন প্রশাসনিক জায়গায় আছি, আমরা একটা কিছু করছি, পাশ থেকে যদি অন্য মানুষ গিয়ে যদি সেখানে গিয়ে বা অন্য পাশে আশেপাশে গিয়ে যদি খুঁটি গেড়ে সে তার মতো করে ইচ্ছাকৃতভাবে কিছু করে, সে দায় কি আপনি আমি নেবো? বিষয়টা তাই। প্রমাণটা কোথায় না এখানে ম্যাডাম, প্রমাণটা কোথায়? এক সেকেন্ড উত্তর নিন। এখানে আমি আমার সংক্ষেপে। বন্ধুকে বলি যে এই যে একজন কেন্দ্রীয় মন্ত্রী, তার বাড়িতে বসে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে ক্যাম্প করা হলো, এবং তার বাড়িতেই আরেকজন বিধায়ক, দুই ভাই দুটো ক্যাম্প করে যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যে ফর্মটা ফিল আপ করলেন, ভারতবর্ষের সংবিধানে বা ভারতবর্ষের নিয়মে কোনো জায়গায় কি বলা আছে যে কোনো বিজেপি নেতা তার বাড়িতে বসে সিএ এর ফর্ম ফিল আপ করতে পারবে আর নাগরিকত্ব পাবে? এটা মহিবুল একটুখানি বাবু বলুন। কিছু বলতে চান? মহিবুল বাবু, আসলে ঘটনা হলো, এদের কথা বিশ্বাস করতে হবে কেন, সেটা আগে সবার আগে আমার প্রশ্ন। আমরা কাকে বিশ্বাস করব? এলাকায় একজন জনপ্রিয় মানুষ যার ভীষণ নাম ডাক সুনাম, তাদেরকেই আমরা বিশ্বাস করব? এ পর্যন্ত মোদী সরকার যে যে কথা বলে গিয়েছে, একটা কথা বিশ্বাসযোগ্য এবং সেটা হয়েছে কিনা সেটা আগে বিজেপি বাবু বলুক। যে যে বলেছিলেন 5 লক্ষ টাকা দেবো, দিয়ে দিয়েছেন। উনি বলেছিলেন 15 না 15 লক্ষ টাকা, কোথাও বলেনি সেগুলো- 15 লক্ষ টাকা দেওয়ার। ম্যাডাম, ভুল এই ব্যাখ্যা ধরনের হচ্ছে যে ম্যাডাম। হাজারো ম্যাডাম, বার- ভুল ব্যাখ্যা হচ্ছে। এই যে হাজারো বার যে কি বলেছেন, ম্যাডাম, ভুল ব্যাখ্যা সেই হচ্ছে ম্যাডাম। বলাগুলো আমি ইন্টারাপ্ট তিনি করবো তো ম্যাডাম, যদি একটাও ভুল তো- ব্যাখ্যা দেয় এখানে বসে প্রিন্ট মিডিয়াতে, তাহলে আমি তো ইন্টারাপ্ট করবো ম্যাডাম। এই যে একটাও তিনি প্রতিশ্রুতি রাখেনি, তা এই যে যারা ভোটার আমার আছে বন্ধুবর্গকে তারা বলুন দেখাতে যে তারা কোথায় মোদি বলেছেন তারা যে তারা 15 লক্ষ টাকা দেবে, প্রতিশ্রুতি কোথায় বলেছেন আচ্ছা। বলুন, দেখাতে বলুন। তারা কোথায় প্রতিশ্রুতিটা রাখে। কোথায় বলেছেন? হ্যাঁ। উনি জানতে চাইছেন কোথায় বলেছেন। আমরা মিডিয়াতে শুনেছি, আমরা আমাকে প্লিজ সেই দেখেছি। ফুটেজটা একটু দেখান। হ্যাঁ, আচ্ছা, এক সেকেন্ড সুমিত বাবু, সুমিত বাবু কিছু প্রথম বলতে হচ্ছে চান। এসআইআর নিয়ে যে কথাটি উঠে আসছে, যে নিঃশর্ত নাগরিকত্বর কথা আমরাও বলছি, কিন্তু প্রশ্ন হচ্ছে নিঃশর্ত নাগরিকত্বটা নয়। প্রথম হচ্ছে 2002 সালে যখন এই লাস্ট এসআইআর হয়েছিল, সেই সময় কিন্তু ভিত্তিবর্ষ ধরা হয়েছিল 2002 সালের ভোটার তালিকা। তাহলে হঠাৎ 2025-26 যখন এসে সেটা এসআইআর হচ্ছে, তা কেন 2002-কে ভিত্তিবর্ষ ধরা হচ্ছে? তাহলে এই সময়ের মধ্যে যারা ভোট দিয়েছেন তারা কি সব অবৈধ ভোটার হয়ে যাবেন? এবং এই ভোটে যারা নির্বাচিত হলেন তারা সব অবৈধ হয়ে যাবেন? এক। দ্বিতীয় বিষয়, সিএএ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আবেদন করলেই হবে না। প্রধানমন্ত্রী কি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন সেটা বড় কথা নয়। সুপ্রিম কোর্ট বলেছেন যে আবেদন করলেই হবে না, তাকে নাগরিকত্ব পেতে হবে। এবং সেখানে দাঁড়িয়ে এটা পরিষ্কার বলা আছে, সিএতে আবেদন 3টে শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে আই এম নট এ সিটিজেন অফ ইন্ডিয়া, এটা আমাকে ডিক্লারেশন দিতে হবে। দ্বিতীয় যেটা কথা উঠছে, ধর্মীয় নিপীড়নের কারণে আমি ওপার বাংলা থেকে আসতে বাধ্য হয়েছি, এটার জন্য কোনো ধর্মীয় আমি আসবো এ প্রতিষ্ঠান প্রসঙ্গে, থেকে- খুব ভাইটাল কতগুলো পয়েন্ট তুলেছেন সুমিত বাবু, আমি এ প্রসঙ্গে আসবো। আমি সঞ্জীব বাবুর কাছে আসবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হবে, বিরতির পর ফিরছি। ভোটের ক্যারাভান নিয়ে বনগা থেকে ফিরে আসছি ছোট্ট একটা ব্রেকের পর। কেউ কোথাও যাবেন না, দেখতে থাকুন কলকাতা টিভি।